আমেরিকার সাম্রাজ্য আগামী 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, আমেরিকার প্রভাব বিশ্বে থাকবে না। এই যুদ্ধটার কোনো প্রভাব কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে? ইরান একমাত্র দেশ যারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে। এই শক্তির বিরুদ্ধে ইরান একা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে কিভাবে আসলে? বাংলাদেশের নীতি কোথায়? আমাদের একটা দেশ ছিল যে দেশের প্রধানমন্ত্রী আগে বলতেন, ভারতকে যা দিয়েছি চিরদিন মনে থাকবে। প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান এবং চীনের জংজু নর্মাল ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি করেছেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আন্তর্জাতিক নানা প্রাঙ্গণে ইরান ও পারস্য পাঠের একজন গবেষক হিসেবে পরিচিত। ইরানের ঐতিহাসিক বিভিন্ন বিষয় এবং সমসাময়িক ইস্যু নিয়ে আজ আমরা কথা বলতে চাই তার সাথে। স্বাগত এশিয়া পোস্টের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ আপনাদেরকে। ইরানিরা বীরের জাতি হিসেবে আমরা জানি। এই জাতিসত্তার মূল চেতনা কি আসলে? মূল উৎসটা কোত্থেকে? ইরান একটা প্রায় 10,000 বছরের একটা সভ্যতা। ইরানের রেকর্ডেড হিস্ট্রি 5,000 বছরের। তো এই যে ঐতিহ্য, এবং ইরান হচ্ছে একটা সিভিলাইজড কান্ট্রি। ইরান অনেক আগে থেকেই ইরানে এই সভ্যতা অনেক প্রসপারাস এবং অনেক উন্নত ছিল। যেমন এই আমাদের যে আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এরা কিন্তু এখানে তেমন কিছু ছিল না। এই যে তেল পাওয়ার আগে এদের তেমন কিছুই ছিল না, কিন্তু ইরান তাদের যে বিশাল দেশ, এবং ইরান একটা পার্সিয়ান একটা সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যটা বিশাল এলাকা নিয়ে একবারে আমাদের এই ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। ডেরিয়াস যে ইরানের প্রায় খ্রিস্টপূর্ব 400 থেকে 300 এই সময়ের মধ্যে ছিল। তখন তার ভারতের প্রায় অর্ধেক অংশ সে দখল করছিল। এরপরে বাহরামগুর যখন সাসানি সম্রাট, ভারতের অনেক এলাকা তার অধীনে ছিল। তো এতে করে যে ইরানিদের ফার্টাইল ল্যান্ড, উর্বর ভূমির অভাব ছিল না। তারা শিক্ষা দীক্ষায় এবং টেকনোলজিতে তারা অনেক উন্নত ছিল। তাদের দেশের যে রাজপ্রাসাদগুলো, পার্সিপলিস, তারপরে এই যে সিরাজে যে তাদের তাখতে জামশেদ, সেই প্রাচীন যে মানে নিদর্শনগুলো বিভিন্ন জায়গায়, সেগুলো অত্যন্ত উন্নত মানের। এবং প্রাকৃতিক দিক থেকে ইরান ভূস্বর্গ বলা যায়। ইরানে যেমন বিশাল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আছে, একমাত্র সাহারা মরুভূমি ছাড়া ইরানে যে 2টা মরুভূমি আছে, দাশতে কাবির, এগুলো অনেক বড়। এরপরে ইরান 3 দিক দিয়ে পাহাড় ঘেরা। মাজানদারানে যদি আপনি যান তাহলে দেখবেন যে সবুজের সমারোহ, পাথরের পাহাড়গুলো সবুজ গাছপালা দিয়ে এমনভাবে ঢাকা যে আপনি পাথর দেখতে পাবেন না, খালি সবুজ দেখবেন মাইলের পর মাইল, মানে শত শত মাইল। এরপরে এই যে কাস্পিয়ান সি, যেটা কাস্পিয়ান হ্রদ, এই কাস্পিয়ান হ্রদের পাশেই একটা গুহা শহর আছে। যে গুহা শহরে সেখানে দেখা গেছে সেখানে যে সভ্যতা ছিল সেটা 10,000 বছর আগের, যেখানে মানব সভ্যতা গড়ে উঠছে, এবং বলা হয় যে ওখানে পৃথিবীর আদিম সভ্যতা, মানব সভ্যতা গড়ে উঠেছিল। তো এই অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত ইরানের যে বিশাল দেশ এবং তাদের যে রিসোর্স, আজকে বর্তমানে আধুনিক যুগে এসে তারা যে গ্যাস, তেল, স্বর্ণ, ইউরেনিয়াম, মানে তামা, লোহা, স্টিল, সমস্ত কিছু তারা ইরানের মাটির নিচে আছে। পৃথিবীর 2য় বৃহত্তম গ্যাস ইরানে আছে। তো এর সাথে এদের যে সভ্যতা, সেই সভ্যতাটা অনেক উন্নত। যেমন ধরেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এই শতকেরই একজন মানুষ।
আর ইরানের জাতীয় কবি ফেরদৌসি। আর ফেরদৌসি কখন ছিল? আজ থেকে 1000 বছর আগে। তো যে জাতির জাতীয় কবি 1000 বছর আগে কবি, জাতীয় কবি, তার মানে 1000 বছর আগে ফেরদৌসি যে সাহিত্য রচনা করছে, এই গত 1000 তার পরের 1000 বছরে তার সেই সাহিত্য যে মানে বর্ণনা শৈলী, রূপক এবং তার যে ডিকশন, স্টাইল, এগুলো আর কোনো কবি, এত হাজার হাজার কবি, ইরান কবির দেশ, কিন্তু ফেরদৌসিকে চেয়ে বড় আর কেউ হতে পারেনি। সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ ইরান। স্বয়ংসম্পূর্ণ। তো এইরকম একটা জায়গায় ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণটা করেছে, আপনার দৃষ্টিতে এর কারণ কি হতে পারে? এই তো এদের রিসোর্স এক, 2 নম্বর হচ্ছে এদের ঈমান, এদের যে বিশ্বাস, এবং এই যে এরা যে বীরের জাতি, যেটা আমি বললাম, এই যে ফেরদৌসির শাহনামা, এই শাহনামা ছাড়াও তাদের যে হাফিজ, খৈয়াম, তারপরে সাদি, রুমি, এরকম শত শত খাকানি কবি আছে। এই কবিদের যে স্ফুরণ, এটার যে চেতনা, এটা তাদের ছোটবেলা থেকেই তারা স্কুলে, তারপরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই সাহিত্যগুলো তারা পড়ে এই সাহিত্যে আমরা মনে করেন আমাদের এক নজরুল আছে বিদ্রোহী বা চেতনা দেওয়ার মতো। তো আমাদের যে সেই স্বাধীনতার সংগ্রাম বলেন আর এই 24শে গণ অভ্যুত্থান বলেন, এখানে নজরুল কিভাবে আমাদের মধ্যে ঢুকে যায়। নজরুলের যে কবিতা সব আমাদের রণসঙ্গীত নজরুলের সঙ্গীত, চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদলা। তো এই একটা নজরুল আজকে আমাদের, এরকম ইরানে তো প্রায় 50 জন নজরুলের মতো প্রভাবশালী কবি আছে। তার মধ্যে ফেরদৌসি শাহনামা, যে শাহনামাকে বলা হয় বাজমি অ্যান্ড রাজমি, মানে একটা ওই যুদ্ধ এবং একটা চেতনার একটা সাহিত্য, যেখানে সেই প্রথম যে মানব সভ্যতা, সেই আপনার দামাভান পর্বত, পৃথিবীর 5ম উচ্চতম পর্বত, ওই দামাভান পর্বত থেকে মানব সভ্যতা নিয়ে আসছে ফেরদৌসি। যে ওখান থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, সেখান থেকে একজন শাসক আসলো, সে বাঘের চামড়া পরে আসছে, তারপরে আস্তে আস্তে সে কৃষিকাজ মানে শিখাইছে, সভ্যতা এখান থেকে শুরু করে। রোস্তম, শাহনামার ইরানের যে বীর রোস্তম, ইরানের যে সেনাবাহিনী প্রধান ওই সাসানিদের সময় তার নামও রোস্তম ছিল, কিন্তু সেই রোস্তমকে ফেরদৌসি তার শাহনামায় 300 বছর সেই ইরানি বাহিনীর সেনাপতি দেখাইছে। এবং এই 300 বছর ধরে আশেপাশের তুরান এবং অন্যান্য যে দেশগুলো, তাদের সাথে যুদ্ধ করতেছে রোস্তম। তো 300 বছর যদি একটা সেনাবাহিনী এবং রোস্তম যদি যুদ্ধ করে, তাহলে এই যুদ্ধের যে কত শত হাজার হাজার বর্ণনা এবং তার যে ব্যাখ্যা এবং তার যে স্পিরিট, সেইটা এই শাহনামার মধ্যে লুকিয়ে আছে। এবং এটা যখন তারা পড়ে, তখন ওই চেতনাগুলো তাদের ভিতরে ঢোকে। এবং এই শাহনামার মধ্যে ফেরদৌসি যেখানে যেটা দরকার, মনে করেন এক জায়গায় হয়তো এক জায়গায় শিকারে গেছে রোস্তম, দেখা যাচ্ছে ওইখানে তাদের এলাকার যে বাদ্য, গান, নৃত্য, ওগুলো হচ্ছে এবং ওইগুলো সে শুনতেছে। সে শিকার করতে গেছে, শিকার করতে গিয়ে সে ওই একটা বন্য একটা গাধা শিকার করে সে ওটা দেখাচ্ছে যে ওটার ভিতরে একটা চিকন একটা গাছ ঢুকাই দিয়ে 2 গাছের ভিতরে রেখে সে আগুন জ্বালাইয়া ওটারে খেয়ে ফেললো। খেয়ে এখন নদীর পাশে নরম ঘাসের উপরে শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। এসবের সাথে ইসরায়েল আমেরিকার আক্রমণের সম্পর্কটা কি আসলে? এইটা হচ্ছে আমি বললাম যে এই যে একদিকে নদীর কুলো কুলো ধ্বনি, ফুলের সমারোহ, বাগিচায় পাখিদের গান, মৃদু সমীরণ, আবার আর একদিকে তরবারির ঝনঝনানি, যুদ্ধের ময়দানে অশ্ব ঘোড়ার যে ডাক এবং শত্রুদের যে সে নিধন করতেছে, সেখানে যে গংরানে, এই যে ড্রামের বাদ্যর তালে তালে তারা যে যুদ্ধে নেমে পড়তেছে, এই সমস্ত কিছু চেতনার মধ্যে আসতেছে। এইটা একদিকে। আরেকদিকে হচ্ছে ধর্মীয় বিষয়, মানে
কালচারাল এবং সাহিত্য এবং শৌর্য, বীর্য, যুদ্ধ, বিজয়, এই রোস্তম কিন্তু একটা যুদ্ধেও হারেনি, সমস্ত যুদ্ধে সে বিজয়ী হচ্ছে। তারপরে তাদের যে ধর্মীয় চেতনা, সেটা হচ্ছে তারা তো এমনি আকীদাগতভাবে তারা শিয়াদের 11টা ইমাম আছে, যে 11 জন ইমামই শহীদ হয়েছেন। তো এরা কি করে, এই 11 জন ইমামের শাহাদাত দিবস এবং জন্ম দিবসে তারা অনুষ্ঠান করে পুরো ইরানের সমস্ত জায়গায়। তো এই অনুষ্ঠানগুলোতে হয় কি, তারা ইমামদের জীবনে পড়ে, তাদের ওখানে যে আলেম থাকে সেগুলোর উপর আলোচনা করে, তারপরে তারা মাতম করে এবং তারা পরে কিছু খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে তাদের একটা মানে রেগুলার লাইফ সাইকেল, মানে প্রত্যেক মাসেই কোনো না কোনো ইমামের হয় শাহাদাত না হয় জন্ম দিবস আছে, তাদের সংস্কৃতি। তারপরে হচ্ছে কারবালার যুদ্ধ, ইমাম হোসেন। কারবালার যুদ্ধটাই হচ্ছে মূল চেতনার জায়গা। এই যে ইমাম হোসেন যে মাত্র 72 জন তার সাথে মানে সঙ্গী, তারা তো আসলে প্রফেশনাল সৈন্য ছিল না, তার সাথে তারা সফরে আসছিলেন। এই 72 জন যারা তরবারি নেওয়ার মতো যারা ক্ষমতা ছিল, এই 72 জন নিয়ে এজিদের 30,000 বাহিনীর বিরুদ্ধে উনি যুদ্ধ করছেন। কেন যুদ্ধ করলেন? 70 জন্য। ইমাম হোসেন কিন্তু জানতেন যে তিনি এই 30,000 বাহিনীকে তিনি হারাতে পারবেন না, তাহলে তিনি আত্মসমর্পণ করেননি। 3 দিন ধরে তাকে পানি দেওয়া হয়নি, তারপরেও তিনি যুদ্ধ করে মরছেন শেষ পর্যন্ত। কারণ ইমাম হোসেন যদি এজিদের কাছে বশ্যতা স্বীকার করতেন, তাহলে ইমাম হোসেনের নানা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, সেই আসল ইসলাম দুনিয়া থেকে চলে যেত, তার আর কেউ সেটার পিছনে দাঁড়াতো না। এই যে ইমাম হোসেনের এই চেতনাটা এই ইরানিদের মধ্যে আছে। আর এই ইমাম হোসেনের চেতনাটাই এই 11 জন ইমাম তারা ধারণ করতেন, তারা তো ইমাম হোসেনেরই বংশ। এইভাবে ইরান একদিকে ধর্মীয় রাসূলের আদর্শ, রাসূলের যে পরিবার আহলে বায়েত, সেই আহলে বায়েতের প্রেরণা, ইমাম হোসেনের শাহাদাতের প্রেরণা এবং অন্যায়ের বিরুদ্ধে মানে বিদ্রোহ এবং যুদ্ধের চেতনা। জীবন আমি মরে যাব, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এটা ইরানিদের চেতনা। আমার প্রশ্ন ছিল যে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণটা করলো, আক্রমণটা আসলে তারা কেন করলো? এই কারণেই তো আক্রমণটা করছে, কারণ ইরানের এই চেতনাটা তারা প্রথম টের পেয়েছিল 79-এ, যখন ইরানের রেভলিউশন হয়। এর আগে একবার হয়েছিল মোসাদ্দেকের সময়, 1953-তে ডক্টর মোসাদ্দেক, তার নেতৃত্বে এই যে রেজা শাহ, যেটা মানে পতন হয়েছে, তার বাবা, তার নামও রেজা শাহ, ওই রেজা শাহকে উৎখাত করা হয়েছিল ইরান থেকে, একটা বিপ্লব হয়েছিল ডক্টর মোসাদ্দেকের নেতৃত্বে। সেই সময় ইরানি তেল জাতীয়করণ করছিল। তেল জাতীয়করণ করার ফলে আমেরিকা, ব্রিটেন যে ইরান থেকে তেল লুটপাট করতো, সেটা বন্ধ হয়ে গেছিল। এরপরে 3 বছরের মধ্যে তারা আবার আর্মি দিয়ে কু করায় মোসাদ্দেককে উৎখাত করে আবার এই যে রেজা শাহের ছেলেকে আবার তারা বসায়, যে ইরানে রিভলিউশন পর্যন্ত ছিল, তখন থেকে চলেই আসছে। এখন যদি এইভাবে চলে, তো ইসরায়েল এবং আমেরিকা তো বড় শক্তি, এই শক্তির বিরুদ্ধে ইরান একা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে কিভাবে আসলে? এখানে হচ্ছে আমেরিকা যেমন জানে, যেমন মনে করেন উপসাগরীয় দেশ, মানে আমাদের যে মুসলমান দেশগুলো, এই যে আমরা যে সুন্নি দেশ বলি, এই সুন্নি ব্লক নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। এই সুন্নিদের আমেরিকা কিনে ফেলছে, কারণ এই যে প্রায় বিভিন্ন আরব দেশগুলো মিলে, উপসাগরীয় এলাকা মিলে প্রায় 27টা সামরিক ঘাঁটি, এই ঘাঁটিগুলো এই সুন্নি দেশগুলোই চালাচ্ছে। এবং এদের সাথে যে অস্ত্র, এই যে ট্রিলিয়ন ডলারের যে বাণিজ্য করতেছে, এই যে কাতারের আমির যে তাকে প্লেন দিল উপহার, তারপরে $3 ট্রিলিয়ন চুক্তি করলো, এই যে আমিরাত, সৌদি আরব, এদের টাকা দিয়েই আমেরিকা টিকে আছে। এরা যদি এই টাকাগুলো আমেরিকায় না দিত, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতি বহু আগেই ধ্বংস হয়ে যেত। তো এখন ইসরায়েল একটা বিষয়, তো ইসরায়েলের কিন্তু এদের সাথে কোনো মাথা ব্যথা না। ইভেন টার্কি ইসরায়েলের সাথে বাণিজ্য করে যাচ্ছে। টার্কি এখনও বছরে $2 বিলিয়ন ইসরায়েলের সাথে বাণিজ্য। টার্কির অ্যাম্বাসি আছে, ইসরায়েলের অ্যাম্বাসি আছে টার্কিতে। তো এই যে এইগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু ইরান একমাত্র দেশ যারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না।
তারা ফিলিস্তিনকে সাহায্য করতেছে, হামাসকে, তারা হেজবুল্লাহ গড়ে তুলছে, তারা সিরিয়ায় বাশার আল আসাদের সহযোগিতা করছে, তারা ইরাক থেকে আইএসআইএস উৎখাত করার জন্য কাজ করছে। এই সমস্ত জায়গায় আমেরিকা দেখে ইরানকে একটা বাধা। এবং ইরানের রেভলিউশনের আগে ইরান থেকে বছরে যে তেল লুটপাট করত, ইরানে মাত্র 10% এই খাদ্যশস্য ইরানে উৎপাদিত হতো, আর সমস্ত কিছু আমেরিকা থেকে আমদানি করতো রেজাসা। ইরানে তেল বলতে গেলে এবং 40,000 তেল কর্মী ছিল ইরানে, এবং এই 40,000 তেল কর্মীদের বেতন ছিল অনেক হাই, এবং এইদের বেতন দিয়ে ইরানের তেলের প্রায় 1/3 তারা নিয়ে যেত। এখন কি ইরানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব সহজ হচ্ছে না? এখন হচ্ছে এই কারণে আমেরিকা যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধটা কেন, এটা আমি বললাম। এখন আমেরিকা ইরান যেটা করছে, গত ইরান ইরাক যুদ্ধের পরে ইরান যে তার অভিজ্ঞতা, কারণ সাদ্দাম হোসেনের সাথে ইরান যুদ্ধ করছে, এটা তো ইরানের রেভলিউশনের পরেই 2-3 বছরের মধ্যে 81 সালেই অ্যাটাক করে দিছে সাদ্দামকে দিয়ে। তো ওই সময়ে এই যে ফরাসি মিরেজ এবং রাশিয়ার MiG-29 এগুলো উন্নত মানের যুদ্ধ বিমান, অস্ত্র, এগুলো সাদ্দাম ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে। আর এই যে বিদেশ থেকে যে অস্ত্রগুলো সে আনছে, টাকা দিছে কুয়েতের আমির, সৌদি আরব, আমিরাত, এরা অস্ত্রের টাকা পরিশোধ করছে। কুয়েতের আমির একাই $5,000 কোটি সাদ্দামকে দিছে ফ্রান্স থেকে অস্ত্র এবং ফাইটার জেট কেনার জন্য। তো ইরান ওই সময়ে, ইরানের যে অভিজ্ঞতা, তখন ইরানের তো এই ফাইটার তেমন কিছু ছিল না। ওই রেজা শাহের সময়ের যে F-14, F-15 কয়েকটা ছিল কিছু, এইগুলো দিয়েই ফাইট করছে। তো ইরান এই জন্যে তার এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে, এই ইরানের এক যুদ্ধ শেষ হওয়ার পরে 88 সাল থেকে এই পর্যন্ত, এই যে বর্তমানে যে রাহবার খামেনেই, যিনি রাহবার ছিলেন, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন ইরানের, এবং ইমাম খোমেনি। তো এই রাহবার, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন যুদ্ধ যখন শেষ হয়েছে, তাদের অভিজ্ঞতা ছিল যে আমাদের ফাইটার জেট তো তারা এদের সাথে পাল্লা দিয়ে এত তাড়াতাড়ি করতে পারবে না, কিন্তু মিসাইল টেকনোলজি তারা জোর দিছে। এবং এখন দেখেন পৃথিবীর 1 নম্বর শক্তি ইরানি মিসাইল। এই মিসাইলটা তারা দেখছে যে আমরা যদি মিসাইল টেকনোলজিতে আগে যাই, তাহলে ফাইটার জেট আমাদের দুর্বল হলেও সমস্যা নেই, আমরা মিসাইল দিয়ে আমরা শেষ করব। এবং সেই পলিসিতেই ইরান আগে আসার সাথে সাথে তারা কিন্তু 5ম প্রজন্মের ফাইটার জেটও বানিয়ে ফেলছে। এখন আণবিক বোমাও বানানোর প্রায় কাছাকাছি চলে আসছে। এভাবে ইরান যুদ্ধ একাই চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই যুদ্ধটার কোনো প্রভাব কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে? অবশ্যই ফেলছে, কারণ শুধু মধ্যপ্রাচ্যে না, এটা তো হোল ন্যাটোকে ভেঙে দিছে। আজকে আমেরিকার পাশে তো কেউ নেই। কানাডার যে বাৎসরিক সামরিক বাজেট ছিল, সেই বাজেটের 70%, মানে প্রতি $1 70 পেন্স আমেরিকাকে দিতে হতো। তেমন কানাডা তো এখন বলছে তারা আমেরিকাকে আর এই টাকা দেবে না, আমেরিকা তাদের সামরিক ঘাঁটি উঠে নিতে বলছে। তখন কানাডা এখন চায়নার সাথে আসতেছে। ফ্রান্স আমেরিকার এগেনস্টে ভোট দিছে, যখন ওই যে মধ্যপ্রাচ্য সুয়েজ এই হরমুজ খোলার জন্য ফোর্স প্রয়োগ করা, বল প্রয়োগের প্রস্তাব আনছিল, তখন রাশিয়া চায়না তো এটাতে ভেটো দেবেই, কিন্তু প্রথমবারের মতো ফ্রান্স রাশিয়া চায়নার সাথে ভেটো দিছে। এবং ফ্রান্স এখন ইরানের পক্ষে না হলেও, ফ্রান্স যে ডিপ্লোমেসিটা করতেছে সেটা ইরানের পক্ষে যাচ্ছে। তো এরপরে ইটালি ইরানের সাথে, স্পেন ইরানের সুরে কথা বলতেছে। তো এখন এখানে যে মানে যে চেঞ্জটা হইতেছে, সেটা আমেরিকার জন্য একটা বড় আঘাত। এর ছাড়া এখন ন্যাটো আমেরিকা থেকে আলাদা হয়ে যাচ্ছে এরা। তাহলে যদি চীন এবং রাশিয়া এবং ইভেন আমিরাত এবং সৌদি আরব এখন আমেরিকাকে তারা ঘাঁটি উঠে নিতে বলছে, তারা এখন চায়নার সাথে, রাশিয়ার সাথে, এদের সাথে ব্যবসা বাণিজ্য। ইভেন আমিরাত বলছে আমাদেরকে তুমি ডলার দাও, আমেরিকাকে বলছে, অথবা না হলে আমরা ইউএন দিয়ে ব্যবসা করব। মূলত মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব পড়েছে। খালি মধ্যপ্রাচ্য না, অস্ট্রেলিয়া থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের একটা চেঞ্জ আসছে, যেটা আমেরিকার উপরে বড় আঘাত। আর এই যে তেল বিক্রি যে ইউএনএ হওয়া, যে ডলার ছাড়া যে হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার এই যুদ্ধে আমেরিকা
মানে বিজয়ী হলে যা লাভ হতো তার চেয়ে বড় ক্ষতি হলো এই ডলার শিফটটা। কারণ এই ডলারে যদি পেট্রো ডলার যদি ব্যবহার না হয় তেল কেনা বেচার ক্ষেত্রে, তাহলে ডলারের মান 1 বছরের মধ্যে 25 থেকে 30% কমে যাবে। তার মানে আমেরিকার যে এখন প্রায় $50 ট্রিলিয়ন ডিফিসিট আছে, এই ডিফিসিট থেকে আমেরিকা আর ব্যাক করতে পারবে না। তখন আমেরিকা একবারে শ্মশানে পরিণত হবে। কারণ এই যদি ন্যাটো ভেঙে যায়, যদি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা অর্থ না নিতে পারে, এরা যদি এই চায়না কেন্দ্রিক হয়ে যায়, ফ্রান্স এরা এবং কানাডা এরা যদি এইদিকে চলে আসে আমেরিকার বাইরে, তাহলে আমেরিকা কার সাথে ব্যবসা করে এই 30 ট্রিলিয়ন মানে $39 ট্রিলিয়ন, আরও তো সামনে আরও হবে, এই 40 ট্রিলিয়ন তারা কিভাবে এটা উঠাবে? আপনি বলছিলেন একটা প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যে। এই রকম যদি চলতে থাকে তাহলে এই যুদ্ধের দীর্ঘস্থায়ী পরিণতি আসলে কি হতে পারে? এই যুদ্ধে দীর্ঘস্থায়ী পরিণতি, ইরান একটা সুপার পাওয়ারে ঢুকে গেল। ইরান যে অজেয়, ইরান একা বর্তমান বিশ্বের যে মোড়ল এবং বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক এবং সামরিক শক্তি, আমেরিকাকে যে ঘোল খাওয়াইল। এবং শুধু তাই না, আমেরিকার যে উপসাগরীয় এই ধনী দেশগুলো, তার যেখানে প্রায় 27টার মতো সামরিক ঘাঁটি, এই সমস্ত শক্তির সাথে ইরান একা যে যুদ্ধটা দেখালো সারা বিশ্বকে, এবং এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরানের যে কূটনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা, এই যে নেগোসিয়েশন, এখানেও ইরানের কিন্তু একটা বড় ধরনের তাদের দক্ষতা আমরা লক্ষ্য করি। তারা কিন্তু আমেরিকাকে একটা পয়েন্টও ছাড় দেয়নি। এবং ওই যে কারবালার চেতনা যেটা আমি বলছি, যে ওরা বলছে না যে আমরা মরে যাব, কিন্তু আমরা, আর আপনার একটা জিনিস দেখেন না, এই যে ইরানে মেয়েরা যেভাবে নামছে অস্ত্র হাতে, এই যে ওদের যে মানে গাড়িতে করে তারা যে মেশিন গান নিয়ে যাচ্ছে আর অস্ত্র নিয়ে, এবং তারা যে একটা ওই যে রণসঙ্গীত বাজাচ্ছে, এই রণসঙ্গীতগুলোই অনুপ্রেরণা। আমাদের যেমন একটা আছে কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট কররে লোপাট, নজরুলের আমরা খুব বেশি কিন্তু পাই না, এই 3-4টা কবিতা পাই, কিন্তু ইরানে তো শত শত এরকম কবিতা আছে। আপনি কয়টা কবিতা চান? বিদ্রোহের কবিতা, দ্রোহের কবিতা, তারপরে এমনি ভালোবাসার কবিতা। এইভাবে চলছে, তাহলে এর দীর্ঘস্থায়ী পরিণতি কি হতে পারে? দীর্ঘস্থায়ী পরিণতি হচ্ছে 57 বছরে তারা যে চাপের মধ্যে ছিল, তারা যে আমেরিকার অবরোধ, অর্থনৈতিক অবরোধ, খাদ্য অবরোধ, টেকনোলজি অবরোধ, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, এইটার থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হবে। আর তারা যদি বেরিয়ে আসে, তাহলে হবে কি, অর্থনৈতিকভাবে ইরান অনেক উন্নত হবে। আর উন্নত হইলে তখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এরা কেন আমেরিকার দিকে, এরা কেন ইরানের বিরুদ্ধে, এরা কেন ইসরায়েলের বিরুদ্ধে সুর মিলায় না? কারণ ইসরায়েল যদি উৎখাত হয়ে যায়, তাহলে ইরান শক্তিশালী হবে, আমেরিকা দুর্বল হয়ে যাবে। এই মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা এটা চায় না। তাহলে এখন পর্যন্ত আমরা ইরানকে কতটুকু সফল বলতে পারি? হ্যাঁ, তো এরা চায় না। তো এখন ইরান টিকে যাওয়া, মধ্যপ্রাচ্যের শাসকদের যে ভয়টা, সেটা ইরান যদি প্রসপারাস ইরান হয়ে যায়, মনে করেন ইরান তেল বিক্রি করতে পারে না, এই যে অর্থনৈতিক কোনো অস্ত্র বিক্রি করতে পারে না, এখনও ইরানের প্রায় $107 বিলিয়ন তেল বিক্রির টাকা আটকে রাখছে। তো এইটা যখন আসবে ইরানের হাতে, আরও এরা যখন রেগুলার হয়ে যাবে, তখন তো এরা দ্রুত এরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য এবং শান্তিপূর্ণ একটা দেশ হবে। আর এর প্রভাব উপসাগরীয় দেশগুলোতে পড়বে। উপসাগরীয় দেশগুলো তখন এখানকার যে যুব সমাজ যারা আছে, এই যুব সমাজ অলরেডি সৌদি আরবের মতো দেশে কিন্তু যুবক শ্রেণী ছাত্ররা কিন্তু বিক্ষোভ করছে, আমিরাতে বিক্ষোভ হচ্ছে, এটা আরও বেশি হবে। এবং এইসব দেশে রাজতন্ত্র টিকে রাখা কঠিন হয়ে যাবে। কারণ এরা দেখবে যে ইরান রাজতন্ত্র উৎখাত করে তারা আজকে বিশ্বের একটা পরাশক্তি, এবং তারা আজকে এত উন্নত। তা আমাদের দেশে এই রাজা বাদশাদের আমরা কেন রাখবো?
যে ভয়টা এদের ছিল এবং প্রথম থেকে যে জন্য এরা সেই সাদ্দাম হোসেনের যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্তও যে তারা আমেরিকাতে সাথে আছে, আমেরিকার ঘাঁটি টাটি নিয়ে রাখছে চারিদিকে ইরানকে চাপে রাখার জন্য, এটা যখন চলে যাবে তখন এই বিদ্রোহটা আসবে। এবং আমি দেখতে পাচ্ছি এই রাজতন্ত্রগুলোর ভবিষ্যৎ খুব বেশি দিন নাই। আচ্ছা, এখন যে বৈশ্বিক প্রেক্ষাপট যাচ্ছে, এই বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যে ইরানের বর্তমান যে ভূ রাজনৈতিক অবস্থান, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন সংক্ষেপে? ইরানের ভূ রাজনৈতিক অবস্থানটা তো ওটা বিশেষ করে এদের যে টার্নিং পয়েন্টটা হচ্ছে হরমুজ প্রণালী, আর এদের হিউজ ন্যাচারাল রিসোর্স, তারপরে এদের স্কিল টেকনোলজি, এরা চাইলেই সব কিছু বানাইতে পারে। তো এদের 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 ভূ রাজনৈতিক ক্ষেত্রে যেটা বলছিলাম যে বিশেষ করে অন্য মুসলিম দেশগুলো, এই মুসলিম দেশগুলো আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ধরেন, বা অন্যান্য মুসলিম দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এরা যদি আমেরিকার ইউনিভার্সিটিগুলোর সাথে যদি এমওইউ স্বাক্ষরিত করে, এমওইউ স্বাক্ষরিত কি করবে, যে যারা ওখানে মিসাইল বানাচ্ছে, ফাইটার জেট বানাচ্ছে, আণবিক চুল্লি বানাচ্ছে, কাজ করতেছে, তৈরি করতেছে, ওদের সাথে যদি আমাদের দেশের বা মুসলিম বিশ্বের 20টা বিশ্ববিদ্যালয়ের এমওইউ সাইন হয়, এখান থেকে আমাদের মানে স্টুডেন্টরা, টিচাররা যদি ওখানে গিয়ে গবেষণা করে, ওরা আমাদের এখানে এসে যদি গবেষণালয় তৈরি করে, তো সারা বিশ্বে আবার একটা মুসলিম শক্তি ফিরে আসবে। আচ্ছা, ইরানের সাথে এখন যে অবস্থা চলছে, এটার কারণে সারা বিশ্বে যে তেলের একটা প্রভাব পড়েছে, আসলে তেল বাজারে কেমন প্রভাব ফেলেছে আপনার কাছে মনে হয়? তেলের বাজারে আসলে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প একটু এই ক্ষেত্রে কিছুটা টেকনিক খাটাইছে, না হলে তেলের দাম $200 হয়ে যেত। মানে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের 1 সপ্তাহের মধ্যেই ইরানের উপর থেকে অবরোধ উঠে এনেছে 1 মাসের জন্য। সেটা কেন নেছে? যে তেল সংকটটা যাতে তাদের রিচের মধ্যে থাকে। এই যে 120-এর ওপরে যায়নি তেলের দাম, ওই সময়ে ইরানের শুধু 13 কোটি ব্যারেল তেল সাগরে ভাসতেছিল। অবরোধের কারণে তারা এটা কোনো দেশে বিক্রি করতে পারতেছিল না। এই 3 দিনের মধ্যে ইরান এই 13 কোটি ব্যারেল তেল দিয়ে দিছে। তো এই যে হিউজ সাপ্লাই, তো এই সাপ্লাইগুলোর ফলে তেলের দাম যেভাবে বাড়ার কথা ছিল ওইভাবে বাড়েনি। তো এখনো ইরানও এই যে যারা ইরানের সাথে, ইরানের পক্ষে, যেমন স্পেনের জাহাজগুলো ইরান ছেড়ে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশের এটা বাংলাদেশে জ্বালানির কেমন সংকট প্রভাব পড়বে? আসলে বাংলাদেশের একটা সংকট ছিল, সেটা আমাদের দেশ থেকে যে বিবৃতিটা দিয়েছিল এই আমাদের দেশের সরকার, সেই বিবৃতিটাতে তারা আমেরিকার ওই বিবৃতিটা ইনডাইরেক্টলি আমেরিকার পক্ষে গেছে। তারা এখানে এতটুকু বলতে পারেনি যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানের উপর, আমরা এর প্রতিবাদ করছি, বা এই যুদ্ধ আমরা দ্রুত শেষ হোক, এ ধরনের ভাষা ছিল না, যার জন্য তারা একটু বেঁকে বসছিল। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে? না, এটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তো তেল লাগে, আর গ্যাস আছে, আমাদের ইয়াও আছে, কয়লাও আছে, তো এটা তেমন প্রভাব পড়বে না। আর অলরেডি এখন তো তেল ছেড়ে দিছে, ওই যে মানে গত 3 দিন থেকে আমাদের জাহাজগুলো ছেড়ে দিছে। তো এই জাহাজগুলো যদি চলে আসে, আর বর্তমানে এই আমাদের প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন যে ইরানের সাথে একটা হস্টালিটি ভালো না, এবং ইরানের রাষ্ট্রদূত তো কয়েকটা মিটিংয়ে বলছে যে বাংলাদেশ সরকার, যে আমরা আশা করিনি, মুসলমান দেশ হিসেবে আমাদের সাপোর্ট করা দরকার ছিল। তো তারেক রহমান সাহেব এই যে 1 কোটি টাকার যে চিকিৎসা সামগ্রী পাঠালেন, এটা একটা ভালো সূচনা হয়েছে, যার ফলে আমাদের যে একটা ভুল বোঝাবুঝি ছিল এটা কিছুটা ঠিক হবে। কিন্তু এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেমন কৌশল দরকার মনে হয়? বাংলাদেশের জ্বালানি নিশ্চয়তার জন্য, যেমন ধরেন আমাদের দেশে কোনো রিফাইনারি করা হয়নি, এবং যেটা আমরা জানি সেটা হচ্ছে ভারতের চাপে। আপনি 1988 সালে রাফসানজানি যখন প্রেসিডেন্ট ছিলেন, রাফসানজানি বাংলাদেশ সফর করেন, ঢাকা ইউনিভার্সিটিতেও তিনি আসছিলেন, আমি তার দোভাষী হিসেবে তার বক্তৃতা অনুবাদ করছিলাম। ওই সময়ে ইরান 1,40,000 ব্যারেল, 1,40,000 টন তেল প্রতিদিন রিফাইন করতে পারবে, এরকম একটা রিফাইনারি বাংলাদেশকে দিতে চেয়েছিল, কিন্তু তখন বাংলাদেশ সরকার সেটা নেয়নি, আমেরিকার চাপ ছিল নাকি। এখনও এই যে বাংলাদেশে একটাই রিফাইনারি, সেটা সেই আইয়ুব খান করছে, 35,000 ব্যারেল তেল তারা ডেইলি
শোধন করতে পারে, যেখানে আমাদের প্রায় 1.5-2 লক্ষ ব্যারেল তেল এখন চাহিদা। তো এই কারণে আমাদের দ্রুত এই তেল শোধনাগার স্থাপন করতে হবে, চায়না ইরান সাথে সহযোগিতা নিতে। আর এটা একটা কৌশল হতে পারে। ভারতের থেকে আমাদের সরে আসতে হবে, কারণ আমাদের যে দেশে কোনো তেল, তো এটা তো পরের কথা। আমাদের দেশে মিলিটারিকে কি বানাইছে, এই যে হাতির ঝিল, তারপরে মেডিকেল কলেজ, তবে রাস্তাঘাট বানানোতে লাগাই দিয়েছে। আমাদের দেশে কোনো মিসাইল তৈরি করতেছে, আমাদের দেশে কোনো ট্যাঙ্ক তৈরি করে, কিচ্ছুই না। আফগানিস্তানের একটা বিধ্বস্ত এরা মৌলবী, এরা সেখানে অনেক কিছু তৈরি করতেছে। তা আমাদের এইটা আমরা পারছি না, কারণ ভারত আমাদের উপরে এই একটা বাধা। তা বাংলাদেশের যে কোনো সেক্টরে উন্নয়ন করতে হলে দেশের যুব সমাজকে যদি আপনি স্বাবলম্বী চাকরি দিতে চান, এই ভারত থেকে যে লাখ লাখ লোক এসে আমাদের এখানে চাকরি করতেছে, এগুলো বন্ধ করতে হবে। ভারতের সাথে সমস্ত সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে। আচ্ছা, আপনি ভারতের কথা যেহেতু বললেন, তাহলে আর একটু জানি যে ইরান ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আসলে কেমন হওয়া উচিত? ইরান ইস্যুতে আমাদের এখন যেটা হওয়া উচিত, শুধু ইরান না, আমাদের নিজেদের স্বার্থেই। আমি তো বললাম, আমেরিকার সাম্রাজ্য আগামী 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, আমেরিকার প্রভাব বিশ্বে থাকবে না। তখন চায়না, রাশিয়া, ইরান, টার্কি এরা হয়ে যাবে 1 নম্বর দেশ। হ্যাঁ, তা আমাদের এখন ফরেন পলিসিটা চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরান, টার্কি, মালয়েশিয়া, এই বেলটা আমাদের রাখতে হবে। আমেরিকায় আমাদের এখন পাত্তা দেওয়ার কোনো কিছু নাই। যদি ইরান থেকে সম্পূর্ণ আন্তর্জাতিক বাজারে তেল ফিরে আসে, তাহলে কি তেলের বাজারে মানে দামটা কি স্বাভাবিক হবে বা কোনো পরিবর্তন আসবে কিনা? না, এখানে তো আসলে তেলের দাম যে বাড়ছে, এটা কিন্তু খুব বেশি বাড়েনি। যেমন ধরেন, এই যুদ্ধের আগে 70, 72, 75-এর মধ্যেই ছিল, সেখান থেকে এটা $110-20 হয়ে গেছিল। তো এখন যে এই যে মাঝখানে আবার $100 নিচে চলে আসছিল, আবার একটু বাড়ছে, এই যে আবার এই, তো এটাই $30-40, এটা তেমন কিছু না। এটা যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই এটা নর্মাল হয়ে যাবে। আর এই যে তেল বাড়ার আরেকটা কারণ, যেমন ধরেন আমাদের দেশে যে তেলের সংকট, কি হয় যে মানুষ যখনই যেখানে পায় খালি তেল বেশি দিতে চায়, যার জন্য লিমিট করে দিয়েছে। তো যখন ইরান ইরাক যুদ্ধ, আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, তখন কি হয়েছে, তেলের কিন্তু স্বাভাবিক প্রবাহ থাকলেও যাদের হয়তো 1 লক্ষ ব্যারেল তেল লাগবে, তারা 5 লক্ষ ব্যারেল অর্ডার দিছে। যাদের 10 লক্ষ ব্যারেল তেল লাগবে, তারা 20 লক্ষ ব্যারেল অর্ডার দিছে। যেমন ভারত ইরান থেকে একদিনে 20 লক্ষ ব্যারেল তেল কিনছে, ওই যে ইউএন দিয়ে। ইরান বলছে আমাদের যারা ইউএন দিয়ে তেল কিনবে সেগুলো আমরা ছেড়ে দেব। তো ভারত তখন দেখতেছে আমেরিকার যে 1 মাসের এটা উঠে যাচ্ছে, ওই লাস্ট একদিন আগে সে 20 লক্ষ ব্যারেল তেল ইউএন দিয়ে কিনছে। তো এতে করে কিছুটা চাহিদার উপরে প্রভাব পড়ছে। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে, ইরান যখন নর্মাল হয়ে যাবে, তখন আমার বিশ্বাস ইরান যে সমস্ত দেশ, বিশেষ করে এই যে ইটালি, তারপরে স্পেন, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা এবং এইসব দেশে তারা তেলের দাম ঠিকই রাখবে। আমাদের মতো গরিব দেশে ইরানিরা, আমি আশা করি তারা যদি মনে করেন ইউরোপে যদি তেল বিক্রি করে 1 ব্যারেল $75, আমার মনে হয় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে, শ্রীলঙ্কা, এইসব দেশে তারা মিনিমাম $10 কমে তেল দিবে, $65-70। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ন্যাচারাল ব্যালেন্সিং যে নীতি, সেটা অনুসরণ করে নাকি আরো সক্রিয় হওয়া উচিত? বাংলাদেশের কোনো নীতিই নাই। বাংলাদেশের নীতি কোথায়? আমাদের একটা দেশ ছিল, যে দেশের প্রধানমন্ত্রী আগে বলতেন, ভারতকে যা দিয়েছি চিরদিন মনে থাকবে। এটা কোনো ডিপ্লোম্যাটিক কথা? এটা দেশদ্রোহিতা। আপনার বাবার সম্পদ নাকি দেশ, আপনি ভারতকে দেবেন? আপনি তো 1 টাকাও দিতে পারেন না। আবার এই যে আমাদের এখন যে অবস্থা, আমাদের প্রধানমন্ত্রী প্রথমে যাচ্ছে ভারত সফরে, যেখানে ভারতের সাথে আমাদের একটা খুনি, সাবেক যে স্বৈরাচার, সে এখনো ভারতের আশ্রয়ে আছে। এই দেশে তো তারেক রহমানের যাওয়া উচিত না, যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা যায়। এখন কেন আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবে? সে যাবে চায়না, সে যাবে জার্মানিতে, টার্কিতে। ভারতে কেন যাওয়া লাগবে? আর ভারতের সাথে আমাদের তো এই যে এখনো 500-600 খুনি, দাগি আসামিরা ভারতে আশ্রয় নিয়ে আছে। আর ভারতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়া
চুক্তি করতেছে। অর্থাৎ নীতিগত বিষয় নিয়ে নীতিগতভাবে আমরা একটা দেউলিয়া, আমাদের কোনো ব্রেন নেই, ইরানের মতো আমাদের কোনো মেধা নেই। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে বাংলাদেশের জন্য আপনার পরামর্শ কি থাকবে? 3টা নীতিগত পদক্ষেপ কি নেওয়া উচিত বাংলাদেশের? প্রথম পদক্ষেপ যেটা বললাম, আমাদের ডিফেন্স থেকে ভারতকে সরাই যেতে হবে। কারণ ভারত আমাদের যে, আমরা যদি একটা রাইফেল তৈরি করি, এই রাইফেলটা তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে করব না, কারণ মাঝখানে 1700 মাইল, আমরা ভারতের সাথে যুদ্ধ করব। আমরা মিসাইল তৈরি করলে, ফাইটার জেট করলে ভারতের, তো এই ভারতের সাথে যদি আমরা মিল রেখে আমাদের ডিফেন্স কৌশল তৈরি করি, তা আমাদের ডিফেন্স তো কোনো এটা জাস্ট আগুনে পানি ঢালা। কারণ আমরা, ভারত আমাদেরকে সেটাই করবে যেটা আজ পর্যন্ত ভারত আমাদেরকে সেই পুরানো 5টা-6টা MiG-29 কিনছে, আর তো কিছু নাই। তো এই যে ডিফেন্স পলিসি আমাদের সম্পূর্ণ ভারত থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে বাজার, এই যে খাদ্য দ্রব্য পণ্য, ভারত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ ভারত হাসিনার সময় ম্যানিপুলেশন করছে, তাদের এই দেশে এজেন্ট আছে, এই এজেন্টের সাথে, এই সিন্ডিকেটের সাথে তারা ওই দেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট মিলাইয়া তারা এখানে একটা জিনিসের দাম 1 সপ্তাহের মধ্যে 1.5 গুণ 2 গুণ বাড়ায় দিতে পারে। তো এই সমস্ত সিন্ডিকেটের খপ্পরে আমরা আবার পড়তে যাব কেন? এবং আমাদের সীমান্ত ক্ষেত্রে যে নদী সমস্যা, এই যে নদী সমস্যার ক্ষেত্রেও আমাদের আগের সরকার এই ভারতের সাথে তিস্তা মিস্তা ফারাক্কা, ভারত নিজেই একটা আমাদের সমস্ত কিছু শোষণ করতেছে। পদক্ষেপগুলো নেওয়া হ্যাঁ, তা আমাদের উচিত হবে এই নদী শাসনের ক্ষেত্রেও ভারত বাদ দিয়ে আমাদের চায়না সাথে আমাদের সব। আপনি দেখেন এই যে আপনার তিস্তা প্রকল্প, এটা আমরা তো এই সরকার গত সরকার পতনের পর থেকে গত 1.5-2 বছর ধরে আমরা শুনতেছি এখানে একটা কিছু হবে, চায়নার সাথে হবে, কিন্তু এই সরকারও তো আসলো 2 মাস 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তিস্তার কোনো আলাপ নাই। কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? কোনো পদক্ষেপ নাই। এখানে অবশ্যই তিস্তা, চায়না তো রেডি আছে টাকা পয়সা নিয়ে, চায়নার রাষ্ট্রদূত তো বলছে আমাদেরকে, বললেই আমরা শুরু করবো, কেন বলা হচ্ছে না, কার স্বার্থে? তো এই সরকার পঙ্গু সরকার। আমাদের দেশের সরকারে মেধাবী লোকের অভাব, আমাদের দেশে শিক্ষা নাই। আমাদের দেশে যারা এমপি মিনিস্টার রয়েছে তাদের কি শিক্ষা আছে বলেন? তারা কোথার থেকে পড়াশোনা করছে, কি ডিগ্রি নিচ্ছে তারা? হ্যাঁ, এদের তো এদের মাথা দিয়ে কি আসবে? আমাদের যে বর্তমানে আমাদের যে এই যে সেক্রেটারি যারা আছে, এই সেক্রেটারিদের মেধা কোথায়? অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত। শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছে। গত এই যে নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করছে, এখন পর্যন্ত ধ্বংস। এটারও পরিবর্তন, এটাকে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। ওই যে আমি বললাম, শিক্ষাক্ষেত্রে আমাদের ইরানের সাথে, টার্কির সাথে MOU করে, আমাদের ওই সব দেশের সাথে ছাত্র শিক্ষক বিনিময় করে আমাদের মেধা ঘটাইতে হবে, মানে স্ফুরণ ঘটাতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি এখন কিছু বলতে চান কিনা? আমাদের দেশ প্রচুর, আমাদের ভূমি আছে কৃষি নির্ভর, আমরা পৃথিবীর বোধহয় এখন 3য় বা 4র্থ মৎস্য উৎপাদনকারী দেশ। আমাদের এখানে প্রচুর পানি আছে, নদী আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের পরিকল্পনার অভাব, আমাদের শিক্ষার অভাব। আমাদের দেশে মেধাশূন্য একটা দেশ করা হয়েছে। এই যে গত আমাদের শিক্ষায় যে টিক মারা নিয়ে আসছে, সেই তথাকথিত সৃজনশীল শিক্ষা দিয়ে আমাদের মেধা শেষ। আবার যতটুকু মেধা আছে, এই মেধার যেহেতু মূল্য দেওয়া হচ্ছে না, মেধাবীরা এখানে চাকরি পায় না, ওই দলীয় লোকদের চাকরি দেওয়া হয়, অথবা টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া, যারা মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, আমেরিকা, ইউরোপে। এই যে ব্রেন ড্রেইন বলে এটাকে, এই যে মেধা পাচার, এটা যাতে না হয় তার জন্য কি করতে হবে? আমাদের শিক্ষাকে উন্নয়ন ঘটাতে হবে, আমাদের মেধার মূল্যায়ন করতে হবে। যেমন আমি পৃথিবীর 5টা দেশে পড়াই, আমি ভিজিটিং প্রফেসর চায়না, আমি দক্ষিণ কোরিয়া, আমি কেমব্রিজ, অক্সফোর্ড, তারপরে সোয়াস, এগুলোতে আমি পড়াইছি, গবেষণা করেছি, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারিনি দলীয়করণের কারণে। আমার ছাত্র 8 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, আমার বিভাগে 5 জন, আর আমি 25 বছরে আমি প্রফেসর হতে পারিনি। আমি সেই ইউরোপে এই যে লন্ডন বিশ্ববিদ্যালয়ে PhD, কেমব্রিজ, অক্সফোর্ডে আমি টিচিং অভিজ্ঞতা নিয়ে আমার প্রায় 100-100-র বেশি আর্টিকেল, 10টা বই, আমার 15টা বই, বিভিন্ন দেশের শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারিনি কারণ দলীয়করণের কারণে। আমার ছাত্র হওয়ার যোগ্য না আখতারুজ্জামান, সে ভাইস চ্যান্সেলর হয়েছে আলিগড় থেকে PhD করে। তার সময়ে আমি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ এই আখতারুজ্জামান আমার যে ফাইলটা 1 মাসের মধ্যে মানে ছেড়ে দেওয়ার কথা,
6 বছর তার স্টিলের আলমারিতে আটকে রাখছে। আমার যেটা পাওয়ার কথা 1 মাসে, টোটাল 12 বছর পরে আমি আমার ফাইল ছাড়ছি, যে ফাইলটা 1 মাসের বেশি লাগার কথা না। এই 12 বছরে আমার ছাত্র 5 জন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়ে গেছে, আর আমি আমার ফাইল আটকে রাখছি, যার জন্য আমি আমার চাকরি থেকে ইস্তফা দিয়েছি। কারণ আমার হার্ট অ্যাটাক হতে পারতাম, আমি মারা যেতে পারতাম। এবং ইস্তফা দেওয়ার পরেই আমি কোরিয়াতে আমি ভিজিটিং প্রফেসর হয়ে গেছি। কোরিয়ার ফান্ডিং শেষ হয়ে গেছে, আমার প্রফেসর আমার পক্ষ থেকে সে চায়নায় লিখছে, আমি জানি না। চায়নাতে আমি আবার চলে গেছি, সেখানে আমি 10 বছরের ভিসা পেয়েছি, ওয়ার্ক পারমিট সহ। আমি 2 বছর ধরে চায়নায় আছি ভিজিটিং প্রফেসর, গবেষণা করে। আর আমার বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করতে পারি না এই বাংলাদেশে। তাহলে বোঝেন যে আমাদের এখন পর্যন্ত, মনে করেন আমি যদি এখন প্রধানমন্ত্রীর সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাই, আমি কোনো চ্যানেল পাবো না, কারণ আমি ওইভাবে তাদের দল করি না। আমি যে আমার এই কথাগুলো তাদেরকে বলবো, কোনো সুযোগ নাই। আমার ছাত্র এখন সে প্রভাবশালী নেতা জাতীয়তাবাদী দলের। আমি এখন আবার দরখাস্ত করছি বিশ্ববিদ্যালয়ে মানে আসার জন্য, একটা পোস্ট প্রফেসর পদ অ্যাডভার্টাইজ হয়েছে, সেখানে আমি যাতে আসতে না পারি এরা এখন সেখানে ষড়যন্ত্র করতেছে। অথচ আমি কেন চাকরি ছেড়ে দিয়েছি? আমার দোষটা কি? আমি লন্ডনে একটা বক্তৃতা করেছিলাম 72 সংবিধানের উপরে। তারপরে ওখান থেকে রাষ্ট্রদূত ওখান থেকে আমার কপি ফরেন মিনিস্ট্রি পাঠাইছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে আরিফিন সিদ্দিকীর কাছে। তখন 1 সপ্তাহের নোটিশে আমার চাকরি খেয়ে দিচ্ছিল। পরে আমি খবর পেয়ে 1 দিন আগে এসে জয়েন করছি, ওই যাত্রায় পারেনি। তো তারপরে এখনো দেখেন আমি কিন্তু প্রতিদিন। এখন আপনার সাথে যে ঘটনা ঘটে গেছে, যে পরিস্থিতির কথা বলছেন, এখন সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা, কোনো পরামর্শ? সরকারের কাছে এটাই যে আমি যে চাকরি ছেড়েছি, সেই জালিম সরকার, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গায় আমি বক্তব্য দিতাম, আমি ফেসবুকে পোস্ট করতাম, এখনও আমি এটা করে যাচ্ছি। আমি চায়না থাকতেও করেছি, কোরিয়া থাকতেও করেছি। তো এইটার কারণেই যেহেতু আমি চাকরি ছেড়ে দিয়েছি, তারা আমাকে আটকায় রাখছে, আমি আপোস করিনি, যেহেতু আমার মধ্যে একটা ইরানিদের একটা চেতনা আছে। তা আমি বর্তমান সরকারের কাছে চাবো যে আমি যে আবেদন করেছি সেখানে যাতে ন্যায় বিচার হয়। আমি বলতেছি না আমাকে দেওয়া হোক, যাতে মেধার বিচার হয়। এই মেধা বাদ দিয়ে যাতে আমার কোনো ছাত্র, যে আমার মানে যার কোনো ইন্টারন্যাশনাল কোনো যোগ্যতা নাই, যার একটা ইংরেজি আর্টিকেল নাই, একটা মাত্র ফার্সি আর্টিকেল আছে, আর আমার তো মানে 30টার মতো ফার্সি আর্টিকেল, আমার প্রায় সবই আর্টিকেল ইংলিশে, আমার বই ইংলিশে। তা আমি প্রায় 6টা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করছি, আমি 15টা বই লিখেছি। তা আমার চেয়ে যোগ্য কাউকে থাকলে দেখ, আর না হলে আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা নিয়ে টেনশনে থাকবো? আমাকে তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলবে, তুমি সেই স্বৈরাচারের আমলে চাকরি ছেড়ে যেতে বাধ্য হয়েছো, নিজে জীবন বাঁচাইছো, এখন আমরা আসছি, আসো তুমি জয়েন করো, তাই না? এটাই তো হওয়ার কথা। এটা হচ্ছে না কেন? এটা কে দেখবে? কার কাছে বিচার দেবো? তাদের কাছে তো আমি যেতেই পারবো না। আমি এখান থেকে ইরানের একজন মিনিস্টারকে 5 মিনিটের মধ্যে আমি তাকে ফোন করতে পারবো, কিন্তু আমার দেশে আমি পারবো? আমার দেশে কোনো মিনিস্টারকে তো আমি ফোন করতে পারবো না, যেতেও পারবো না। তো এই যে একটা জাহান্নামের মধ্যে বসে আছি, এই জাহান্নামের মধ্যে নজরুল যে বলছে যে ফুলে কি যেন, ও পুষ্পের হাসি হাসি, জাহান্নামের আগুনে বসিয়ে আমি পুষ্পের হাসি হাসি। তা আমি তো নজরুলের মতো জাহান্নামের আগুনে বসে আছি, কিন্তু আমিও পুষ্পের হাসি হাসি, কারণ আমি কারো কাছে আমি ছোট না, আমাকে আল্লাহ যা রিজিক রাখছে সেটাই। আপনার জন্য শুভকামনা থাকবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, দেখছিলেন আলাপনের আজকের পর্ব। আজ আমাদের সাথে ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। কথা বলছিলাম ইরান ইস্যুতে। পরবর্তী আলাপনে থাকবেন নতুন কোনো অতিথি, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।